প্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শেহজিন চৌধুরী। জীবনের গল্প স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। চলুন যাই আজকের গল্পে। খাদ্যে ভেজাল, ভেজালের ভয়াবহতা, এ নিয়ে জাতীয় নৈরাজ্য আর জনস্বাস্থ্যে ভেজালের দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়ার নানা দিক থাকছে এবারের জীবনের গল্পে। এ নিয়ে থাকবে তথ্য উপাত্তের অনুসন্ধানী বিশ্লেষণ, থাকবে বিশেষজ্ঞ ভাবনাও। খাবারের নামে আমরা যা খাই, অনেক সময় তাকে খাবারের বদলে বিষ বললে তুলনাটা জুৎসই হয়। খাদ্য তৈরি বা তৈরি খাদ্যকে লোভনীয় ও দর্শনীয় করতে এমন সব উপাদান ব্যবহার করছেন ভেজালকারীরা মানবদেহের জন্য, যেগুলো কার্যত বিষ। ভেজালকারীদের নির্দিষ্ট কোনো শ্রেণী পেশা নেই। সমাজের উচ্চ স্তরে যারা আছেন কিংবা যারা নিম্নবিত্ত, সুযোগ পেলে খাদ্যে ভেজাল মেশানোর কাজটি কম বেশি সবাই করতে চান। ভেজাল নিয়ে এ যেন এক জাতীয় নৈরাজ্য। এই নৈরাজ্যে ভেসে যাচ্ছে মানুষের সব নীতি বা মূল্যবোধ। খাদ্যে ভেজাল নাকি ভেজালে সামান্য খাদ্য? 7 কেজি ডালডার সঙ্গে 1 কেজি ঘি মিশিয়ে যখন তাকে আসল ঘি বলে চালিয়ে দেওয়া হয়, তখন কি হতে পারে এর উত্তর? ডালডা না হয় আসলেই হলো, কিন্তু ভেজাল এই ঘিয়ে ডালডা ছাড়াও যে আছে পশুর পচা চর্বি। ভেজাল ঘিয়ের এই কারখানার সন্ধান মিলেছে রাজধানীর শনিরাখড়ায়। ফল বিক্রেতারা মাছির ভনভনে আর বিরক্ত হন না। ফরমালিন, কার্বাইড কিংবা ইথেলে ফলকে গোসল করিয়ে সাজিয়ে রাখার পর প্রাণ ভয়ে মাছিও এমনকি সেই ফলের কাছে ঘেঁষতে চায় না। মনকাড়া রঙের অবিকৃত যে টমেটো কিনে খায় মানুষ, সেই টমেটো পরিষ্কার করা পানিতে পোকামাকড় পড়লেও মারা যায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান থেকে ভেজালের ভয়াবহ এমন সব তথ্য প্রায়ই গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। মানুষেরও যেন সেগুলো আস্তে আস্তে গা সহা হয়ে গেছে। চলতি মাসের 5 তারিখের টঙ্গীর এরশাদনগরের উত্তর দত্তপাড়ায় জিনসিন এনার্জি ড্রিঙ্কস নামের একটি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দেখা গেল তথাকথিত ওই শক্তিবর্ধকের মূল উপাদান ফেনসিডিল। আর ব্যবহৃত বোতলগুলো কুড়িয়ে আনা হচ্ছে আবর্জনার স্তূপ থেকে। এই এনার্জি ড্রিঙ্কসই বিক্রি হচ্ছে সারা দেশে ছোট বড় বহু দোকানে। রাজধানীর লালবাগের একটি বাড়ির ছাদে অভিযান চালিয়ে আদালত দেখতে পায় জুস বানানোর জন্য মাসের পর মাস ড্রামে ডুবিয়ে রাখা হয়েছে আম। এই আম পচা পানিতে কিলবিল করছে কেঁচো। এটি মুখরোচক ম্যাঙ্গো জুসের মূল উপাদান। এর সঙ্গে যুক্ত করা হয় প্রাণঘাতী কেমিক্যাল। এই জুসই বিক্রি হয় দোকানে দোকানে। কি করে চিনবে মানুষ কোনটি আসল আর কোনটি বা নকল? এই কারখানায় পাওয়া গেছে গাড়ির পোড়া মোবিলে তৈরি বিস্কুট, যাতে মেশানো আছে বিষাক্ত সোডিয়াম সাইক্লামেট। লক্ষ্মীবাজারে মিষ্টি বানানো হচ্ছে কাপড় কারখানায় ব্যবহৃত রং দিয়ে। মাত্র 150 টাকা কেজি রং কিনে নিয়ে এগুলো ব্যবহার করছে, অথচ ফুড গ্রেড রং এগুলো 4-5 হাজার টাকা কেজি। তাই খরচ কমানোর জন্য তারা কাপড় রং করার জন্য যে কেমিক্যাল ডাই সেগুলো ব্যবহার করছে। মৌচাকের আলাউদ্দিন বেকারিতেও পাওয়া গেল একই চিত্র। কি আছে বাচ্চাদের প্রিয় এই আইসক্রিমে? এটিও রঙিন হচ্ছে চামড়া প্রক্রিয়া করার রঙে। দুধের বদলে আছে ময়দা, চিনি নেই, আছে স্যাকারিন। স্যাকারিনটাও কিন্তু চিনির বিকল্প ব্যবহার করা নিষিদ্ধ আছে। তারপরে আপনার চকোলেট, বিভিন্ন ব্র্যান্ডের নামকরা ব্র্যান্ডের চকোলেটের যে পুরান ঢাকায় আমি অভিযান চালিয়েছি, সেখানে আমরা দেখেছি একই দৃশ্য। খুবই নিম্নমানের কেমিক্যালস, বেশিরভাগ যেগুলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় যে এই কেমিক্যালসের মেয়াদ উত্তীর্ণ তারিখ কোথায়, আপনি কোথা থেকে এনেছেন, কোন ব্র্যান্ডের, তখন তারা বলে যে স্যার এটা আমরা এই মিটফোর্ড থেকে, খোলা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। গরমে ক্লান্তি মেটায় আখের রস, কিন্তু কোথায় সংরক্ষণ করা হয় এই আখ? আবর্জনা থেকে বেরিয়ে আসা সব জীবাণু ঢুকে পড়েছে যে আখে, সেই আখের রসই খেয়ে তৃপ্ত হয় মানুষ। ভেজালে পাল্লা দেয় তথাকথিত ফাস্টফুডের অভিজাত দোকানগুলো। রাজধানীর মৌচাকের গোল্ডেন ফুডে অভিযান চালানোর পর জানা গেল এখানে লাচ্ছি, ফালুদা বানানোর বরফের উৎস হচ্ছে মাছবাজারের উচ্ছিষ্ট কিংবা মর্গের কফিন থেকে আনা লাশের বরফ। খাবারের সরবরাহ চেইনের সবচেয়ে উপরে থাকা শিল্পপতি থেকে শুরু করে রেল লাইনের পাশে টুকরি নিয়ে বসে থাকা খুচরা ব্যবসায়ী পর্যন্ত সকলেই কোনো না কোনোভাবে এর সঙ্গে জড়িত। ভেজালের এই নৈরাজ্যে মানুষ তাহলে খাবে কি? প্রিয় দর্শক, শুনছিলেন ভেজালের ভয়াবহতার কথা। কোন কোন খাবারে মেশানো বিষাক্ত উপাদান,
এর নির্দিষ্ট কোনো উত্তর খুঁজে পাওয়া একটু কঠিনই, কারণ বাজারে পাওয়া যায় এমন সব খাবারের পূর্ণাঙ্গ কোনো পরীক্ষা দেশে কখনো হয়নি, হয়ও না। ভেজালের উপকরণগুলো খুব সহজলভ্য, সবই আছে ভেজালকারীদের হাতের নাগালের মধ্যেই। ফলে ভেজালের কোন উপকরণ কোন খাবারে যাচ্ছে কার্যকর পরীক্ষা ছাড়া তা নিশ্চিত করে বলা যায় না। চলুন চিনে নেই ভেজালের উপকরণগুলো। বাজারে গিয়ে সাজানো তরতাজা মাছ দেখলে কেনার জন্য কার না লোভ হয়, কিন্তু ক্রেতারা হয়তো বোঝেনও না মাছগুলো এত কেন তাজা। মাছের বাজারে কেন কমে যাচ্ছে মাছের বিরক্তিকর ভনভন? মাছ কেন এত তাজা? মাছই কেন গায়েব? কারণ কি এসবের? উত্তর হলো ফরমালিন। বিষাক্ত রাসায়নিক যৌগটিকে ব্যবহার করা হয় পরীক্ষাগারে মৃত কোনো প্রাণী নমুনা বছরের পর বছর সংরক্ষণের জন্য। ফরমালিন এমন এক বিষাক্ত রাসায়নিক যার সংস্পর্শে পোকামাকড়ও আসে না, এমনকি এর ঘ্রাণেও ফুসফুসের ক্যান্সার হবার সম্ভাবনা আছে। মানবদেহের লিভারও নষ্ট করে ফরমালিন। ফুসফুসের নানান ধরনের গোলযোগ তৈরি হবে, সেখানে হাঁপানি তৈরি হতে পারে। যার হাঁপানি আছে তার হাঁপানিটা বেড়ে যাবে। পাকস্থলীতে গেলে পাকস্থলীতে যে অম্ল নিঃসরণ, অ্যাসিড সিক্রেশন, এটা খুবই বেড়ে যায়। আবার কিছু পার্শ্ববর্তী প্রতিক্রিয়া আছে যেটাকে লিভারটাকে নষ্ট করছে। ফলে আমাদের লিভারের মধ্যে দেখা যায় যে ঘন ঘন জন্ডিসে আক্রান্ত হচ্ছি আমরা। শুধু মাছ নয়, বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল তাজা রাখতেও হরহামেশা এটি ব্যবহার করা হচ্ছে। বেসরকারি সংস্থা পরিবেশ আন্দোলন বাপার সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে বাজারে 90% ফলেই ফরমালিন মেশানো হচ্ছে। আর ফল যাতে দ্রুত পাকে সেজন্য ব্যবহার করা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। কার্বাইড ব্যাটারি তৈরির কাঁচামাল আর মানবদেহের জন্য বিষ ছাড়া আর কিছু না। মুড়িকে ধবধবে সাদা রাখতে মেশানো হচ্ছে হাইড্রোসালফাইড কিংবা ইথাল নামের ক্ষতিকর রাসায়নিক। সরিষার তেলের ঝাঁজ বাড়াতে এলালাইসোথায়াসায়ানাইড নামে যে রাসায়নিক ব্যবহার করা হয় তা গ্যাস্ট্রিকের বড় কারণ। বিস্কুট সহ মুখরোচক কিছু খাদ্যে ব্যবহার করা হচ্ছে সোডিয়াম সাইক্লামেট। আইসক্রিম, কেক, লজেন্স, কোমল পানীয়, সসে মেশানো হচ্ছে শিল্প কারখানায় ব্যবহার্য রং। যে একটুখানি ঘ্রাণ নেওয়ার পরে মগজ শুদ্ধ ইরিটেটেড হয়ে যায়, তখন সে মনে করে যে বাহ, এটা তো খুব ভালো তেল। আসলে তা না। আপনি পাম অয়েলের মধ্যে ওই অ্যালাইল আইসোথায়োসায়ানাইড একটু ঢেলে দেন, আপনার নাক জ্বলে যাবে। সিম্পলি আপনার গ্যাস্ট্রিক আলসার তৈরির জন্য একটা মহৌষধ বলা যেতে পারে। ইউরিয়া দেওয়া হয়, কিছু হাইড্রোজ দেওয়া হয়, উদ্দেশ্য একটাই, সাদা করা। তো হাইড্রোজের চাইতে ইউরিয়া বেশি ক্ষতিকর। হাইড্রোজও ক্ষতিকর, হাইড্রোজও গ্যাস্ট্রিক বাড়ায়, হাইড্রোজ কিডনিটাকে নষ্ট করে, কিন্তু তার চেয়ে বেশি নষ্ট করে হলো ইউরিয়া। ইউরিয়া মুড়িটাকে বেশ ধবধবে সাদা করে। খাবারে মেশানো বিষাক্ত রাসায়নিক বা উপকরণ দেশে খুবই সহজলভ্য, অবাধে তা বিক্রিও হচ্ছে। এগুলো কোথায় কিভাবে ব্যবহারের জন্য কেনা হচ্ছে তার হদিস জানতে চায় না কেউই। সরকারের কোনো নজরদারি নেই, বিক্রেতারাও ক্রেতাদের কাছে কিছু জানতে চান। অবাধে আমদানি করার সুযোগ রাখা যাবে না এবং অবাধে বিক্রি করার সুযোগ রাখা যাবে না। এবং আমাদের এখন দাবিটা হচ্ছে একটি দাবি, সেটা হচ্ছে শুধুমাত্র টিসিবি ফরমালিন আমদানি করবে এবং যাদের প্রয়োজন তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লাইসেন্স সাপেক্ষে টিসিবির কাছ থেকে তারা সেই ফরমালিন উত্তোলন করবে। জীবনের গল্পে এখন ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরব ভেজালের স্বাস্থ্য ঝুঁকি ও ভেজাল বিরোধী অভিযান বিষয়ে আরও কিছু প্রতিবেদন নিয়ে। আমাদের সাথেই থাকুন। জীবনের গল্পে আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি আমি শেহজিন চৌধুরী। আমাদের আজকের বিষয় খাবারে ভেজাল। খাবার ভেজাল করতে যেসব উপাদান ব্যবহার করা হয় মানবদেহে তার প্রতিক্রিয়া কি? বিশেষজ্ঞরা বলছেন উপকরণগুলোর বেশিরভাগই শরীরের জন্য কার্যত বিষ। এই বিষে মানুষের তাৎক্ষণিক মৃত্যু হয়তো হয় না, কিন্তু এর দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়ায় কার্যকারিতা হারায় শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ। ক্যান্সারের মতো মারণ ব্যাধিতেও আক্রান্ত হতে পারে মানুষ। লিচু জুসের অসংখ্য রেডি করা আছে, বাজারে ছাড়া হবে। আমি ওখানে খুঁজতে গিয়ে দেখি যে ওখানে লিচুর কোনো পাল্প নেই, কিচ্ছু নেই। তারা ওই যে আর্টিফিশিয়াল যে কেমিক্যালস বা এসেন্সগুলো আছে, লিচুর গন্ধযুক্ত কেমিক্যালস, এটা মিশিয়ে দেওয়া হচ্ছে।
শরীরে এসব কেমিক্যালের প্রাথমিক প্রভাবে হতে পারে গ্যাস্ট্রিক, আলসার, পাকস্থলী, অন্ত্রের প্রদাহ আর খাবারে অরুচি। ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি, ফুসফুস, হৃদযন্ত্র, লিভার, এমনকি মারণ ব্যাধি ক্যান্সারেও আক্রান্ত হতে পারে, যার শেষ পরিণতি হতে পারে মৃত্যুতে। শিশুটিকে জানে বাহারি মোড়কের এই জুসে কি আছে, মা তো তাকে আমের জুস ভেবেই খাওয়াচ্ছেন। আমের ছিটে ফোঁটাও হয়তো এতে নেই, থাকতে পারে কৃত্রিম সুগন্ধি যা আসল আমের গন্ধকেও হার মানায়, আছে দূষিত পানি আর বিষাক্ত প্রিজারভেটিভ। এরকম জুস শিশুটির কি পরিণতি ডেকে আনতে পারে? 1.5 বছরের শিশু আজিমের ওপেন হার্ট সার্জারি করতে হয়েছে 6 মাস বয়সেই। তার খাবারের বিষয়টি তাই খুবই স্পর্শকাতর। তাতে কি খাবার নিরাপদ কিনা আজিমের বাবা মা তা জানবেনই বা কিভাবে? কিছু কিনে খাওয়ানোর মতো আমরা সাহস পাই না, কিন্তু সবই যখন ভেজাল তখন এর মধ্যে মন্দের ভালো আমাদের খুঁজতে হয়। বিষাক্ত ভেজাল খাবার খেয়ে অসুস্থ হচ্ছে মানুষ, রোগে শোকে ভুগছে প্রজন্মের পর প্রজন্ম। অসুস্থতা কখনো কখনো শুরু হয়ে যায় মাতৃগর্ভ থেকেই। গর্ভবতী মা যখন ভেজাল মেশানো খাবার খান, তখন তা গর্ভের শিশুকে পৃথিবীতে আসার আগেই মানুষের নিষ্ঠুরতা চিনিয়ে দেয়। মায়ের ব্লাডে খুব কম পরিমাণ থাকে এবং মায়ের ব্লাড থেকে প্লাসেন্টা বা আমরা বলি ফুলের মাধ্যমে বাচ্চার শরীরে খুব কম যায়। এবং ব্রেস্টফিডিং মিল্ক যদি মা খায়, শিশু সদ্য প্রসূত আপনি যেটা বলেছেন, ব্রেস্টফিডেও কিন্তু বেশিরভাগ কেমিক্যালি যায় না, 2-1টা যায়। ফরমালিন দেয়া মাছ বা অন্যান্য খাবার দীর্ঘদিন খেলে পরিণতি হতে পারে লিভার সিরোসিস। মরিতে মেশানো সোডিয়াম হাইড্রোসালফাইড রক্তের শ্বেতকণিকা আর হিমোগ্লোবিনের কার্যকারিতা নষ্ট করে দেয়। এগুলো অবশ্যই এই যে কেমিক্যালগুলোর সাইড এফেক্ট আছে, শরীরে সাইড এফেক্ট আছে, এবং কেউ যদি প্রতিদিনই এগুলা কনজিউম করে তাহলে সে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। ভেজাল কোমল পানীয় মানবদেহের হাড়গুলোকে ক্রমান্বয়ে দুর্বল করে দেয়, হয় ক্ষয়রোগ। পানির মধ্যেই তারা চিনি মিশায়, কালারিং এজেন্ট মিশায়, নিয়ে ওই রকম কোকা কোলার কালার করে, তারা সুইটেন করে, তারা একটু মিষ্টি আর্টিফিশিয়াল মিষ্টি দিয়ে মিশায়, তারা একটা ফ্লেভার দেয়, তারা এই জিনিসগুলো মিশায়, তাহলে দেহের এইগুলা হলো ক্ষতিকর জিনিস। ভেজাল প্রতিরোধে সরকারের বিভিন্ন সংস্থা মাঝে মধ্যেই অভিযানে নামে, তবে প্রশ্ন আছে এসব অভিযানের কার্যকারিতা নিয়ে। ভেজাল প্রতিরোধে কাগজে কলমে কাজ করছে সরকারের একাধিক সংস্থাও, কিন্তু অভিযান নিয়ে সংস্থাগুলোর মধ্যে কার্যকর কোনো সমন্বয় আছে বলে শোনা যায় না। অভিযানগুলো তাই খাপছাড়া, বেশিরভাগ ক্ষেত্রেই তাই সেগুলো শেষ পর্যন্ত অকার্যকর প্রমাণিত হয়। জনগণের জন্য বিশুদ্ধ খাবার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দিয়েছে সংবিধান, কিন্তু সাংবিধানিক এই দায়িত্ব পালনে রাষ্ট্রযন্ত্র কার্যত ব্যর্থই শুধু না, এরকম একটি দায়িত্ব যে আছে প্রায়শই সেটি ভুলে থাকতে চান রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা, এমনকি উপেক্ষা করা হয় আদালতের নির্দেশও। 2007 সালে হাইকোর্ট প্রতি জেলায় একটি করে বিশুদ্ধ খাদ্য আদালত প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিল সরকারকে। নির্দেশ পেয়ে সরকার কেবল রাজধানীতে একটি আদালত স্থাপন করেছে, তবে এর অভিজ্ঞতাও সুখকর নয়। ভেজাল খুঁজতে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার। মূলত রাজধানী কেন্দ্রিক এসব আদালতের কার্যক্রম পরিচালনায় নেই কোনো সমন্বয় ও পরিকল্পনা। বিএসটিআই, সিটি কর্পোরেশন, র্যাব, জেলা প্রশাসন সহ সরকারের 7টি বিভাগকে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার দায়িত্ব দেয়া আছে। এগুলোর একটি কার্যক্রমের সঙ্গে আরেকটি কাজের কার্যত কোনো সমন্বয় বা যোগসূত্র নেই। খাদ্যের ভেজাল শনাক্ত করার মতো দরকারি যন্ত্রপাতি ও দক্ষ কারিগরি লোকেরও অভাব রয়েছে দেশে। ফলে অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটরা বেশিরভাগ সময়ই প্রযুক্তির বদলে নিজস্ব বোধবুদ্ধি দিয়ে ভেজাল শনাক্ত করার চেষ্টা করে থাকেন। পরীক্ষা করে তাৎক্ষণিক ফল পাওয়ার বা রেজাল্ট পাওয়ার যেহেতু সুযোগ নেই বা এই ধরনের ইকুইপমেন্ট যেহেতু আমাদের নেই, তাৎক্ষণিকভাবে একটা আমরা ফিনিশড প্রোডাক্টকে আমরা বের করে নিয়ে আসলাম যেখানে কি পরিমাণ কোয়ালিটি মেনটেন হচ্ছে, সেটা নেই বলে কিন্তু সেটা আমরা বের করতে পারছি না। খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ও শরীরে এর প্রতিক্রিয়া নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে কোনো গবেষণাও নেই। সরকারের 6টি সংস্থার পরীক্ষাগারে ভেজাল শনাক্তের পদ্ধতিও ভিন্ন। বিএসটিআই, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, কৃষি গবেষণা ইনস্টিটিউট, পরিবেশ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিজ নিজ পদ্ধতিতে ভেজাল পরীক্ষা করে থাকে। মনে হলো খাদ্যে ভেজাল খুঁজতে স্বীকৃত একক কোনো পদ্ধতি দেশে অনুসরণ করা হচ্ছে না। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একটি পরীক্ষার কথাই ধরা যাক। 4 বছর আগে ভেজাল পরীক্ষার জন্য নির্দিষ্ট একটি ব্র্যান্ডের তরল দুধ জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠায় খাদ্য আদালত। সেই পরীক্ষার রিপোর্ট আসে 3 বছর পর। বিস্ময়কর হলো জনস্বাস্থ্য ইনস্টিটিউটে দুধের বদলে রিপোর্ট দেয় আটার। ফলে কেমিক্যাল দিলে তাতে মাছি বসে না। তাই এখন বিষাক্ত কেমিক্যালের উপর আরেকটি কেমিক্যাল মিশিয়ে মাছি আনার উপায় বের করেছে অসাধু ব্যবসায়ীরা, কিন্তু নতুন সেই কেমিক্যাল ধরার কোনো প্রযুক্তি নেই। যেটা টেস্টের রিপোর্টটা আমরা দেখি গতানুগতিক রিপোর্ট আসে, আসলে এক্সাক্ট
আমি জানি না যে ওনাদের অন্য কোনো টেস্টের আছে কিনা, অর্থাৎ টেস্ট কিট আছে কিনা। ভ্রাম্যমাণ আদালত আইন ছাড়াও 2টি অধ্যাদেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজালের বিরুদ্ধে অভিযান চালায় সরকারি সংস্থাগুলো, কিন্তু এসব আইনেও আছে ফাঁকফোকর পরতে পরতে। মামলাটা খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয় না, এটাও কিন্তু একটা কারণ। এটা কার দুর্বলতা? এটা যে মামলা রেডি করে দেয় তার দুর্বলতা হতে পারে, যে মামলা রিপ্রেজেন্ট করে তার দুর্বলতা হতে পারে। ওখানেও একটা কোঅর্ডিনেটেড এফোর্টের অভাব। রাজধানী শুধু নয়, সারা দেশে ভেজালের চিত্র কম বেশি একই, কিন্তু ভেজাল বিরোধী অভিযান চলছে প্রধানত রাজধানীতেই। পরিকর্তে যেগুলো বড় প্রতিষ্ঠান সেগুলো দেখেন বেশিরভাগই হচ্ছে ঢাকার আউটসাইডে, সেই জন্য এগুলোর উপরে তুলনামূলকভাবে ফোকাস কম। ভেজাল বিরোধী অভিযানে যাদের শাস্তি দেওয়া হয় তাদের সাজা আদৌ কার্যকর হচ্ছে কিনা সেটা নিয়েও নেই কোনো ধরনের নজরদারি। জামিন নিয়ে কিংবা শাস্তি শেষে ভেজালকারীরা আবারও একই কাজে জড়াচ্ছেন কিনা তারও কোনো মনিটরিং নেই। জীবনের গল্পে আবারও ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরব ভেজাল প্রতিরোধে প্রচলিত আইন, তার কার্যকারিতা এবং ভেজাল প্রতিরোধে করণীয় নিয়ে নাগরিক সমাজের ভাবনা বিষয়ে আরও কিছু প্রতিবেদন নিয়ে। আমাদের সাথেই থাকুন। জীবনের গল্পে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আমি শেহজিন চৌধুরী। খাবারে ভেজাল মেশানোর সর্বোচ্চ শাস্তি 3 বছরের কারাদণ্ড কিংবা 3 লাখ টাকা জরিমানা। এই অপরাধ আবার আপোষযোগ্য, কিন্তু ভেজাল এমন এক অপরাধ যা মানুষকে দীর্ঘস্থায়ী রোগবালাইয়ের ঝুঁকিতে নিয়ে যায়, কখনো কখনো তা মৃত্যু পর্যন্ত ডেকে আনে। এত বড় অপরাধের এই লঘু শাস্তি কেন হবে? প্রশ্নটা ভুক্তভোগী সাধারণ মানুষের। কেউ কোনো পণ্যের নকল উৎপাদন করলে কিংবা সেবাগ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্ন কিংবা জীবনহানির মতো কাজ করলে শাস্তি হিসেবে তাকে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড বা অনধিক 2 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। নকল ও ভেজালের জন্য সর্বোচ্চ শাস্তির এই বিধান রাখা হয়েছে 2009 সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে। আইনটি চালুর পর সরকারের দাবি ছিল ভোক্তাদের অধিকার রক্ষায় এটি পূর্ণাঙ্গ একটি আইন। তথাকথিত এই পূর্ণাঙ্গতার সমালোচনা করে বিশেষজ্ঞরা বলেছেন, মানুষ হত্যার শাস্তি 3 বছরের কারাদণ্ড হয় কি করে? অদ্ভুতরে এই আইনে মানুষ মেরে ফেলার মতো অপরাধকে আপোষ আর জামিনযোগ্য করা হয়েছে। আইনে বলা আছে, নকল ভেজাল মানোত্তীর্ণ পণ্য বা সেবা সম্পর্কে কেউ অভিযোগ করলে পণ্যটি যে ভেজাল তার পরীক্ষার সব খরচ দিতে হবে খোদ অভিযোগকারীকেই। অভিযোগ দায়েরের পর তদন্ত কর্মকর্তা 90 দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করতে না পারলে অভিযোগটি তামাদি হয়ে যাবে। আপনি কিন্তু সম্পূর্ণ ভোক্তা অধিদপ্তরের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। নিজে কিছু করার কিন্তু আপনার আগে যে ক্ষমতাটা ছিল ওই ক্ষমতাটা নাই। ভোক্তা একজন কম আয়ের মানুষ হতে পারেন, তার যদি এরকম এই ভেজাল প্রমাণের মতো রাসায়নিক যেসব পরীক্ষা নিরীক্ষা, এই খরচের দায়িত্ব যদি ওনাকে দেওয়া হয় তাহলে সেটা তো খুবই কষ্টসাধ্য। ভোক্তা অধিকার আইনে ওষুধে অনিয়মের ক্ষেত্রে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের কথা বলা আছে, যাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর সর্বনিম্ন 14 বছরের কারাদণ্ড। অর্থাৎ ওষুধে ভেজাল মিশিয়ে কেউ মানুষ মারলে তার হবে মৃত্যুদণ্ড, আর অন্যান্য খাবারে ভেজাল মিশিয়ে মানব হত্যা করলে তার শাস্তি মাত্র 3 বছরের কারাদণ্ড। যারা ভোক্তা অধিকার বিরোধী কাজকর্ম করে তাদেরকে একটা আইনি প্রোটেকশন দেওয়া হয়েছে এই আইনটা করার মাধ্যমে। এই আইন প্রয়োগে রয়েছে নানাবিধ দুর্বলতা। ভ্রাম্যমাণ আদালত ভেজালকারীদের কম বেশি যাই সাজা দিচ্ছে, আপিলে গিয়ে তার বেশিরভাগই শেষ পর্যন্ত আর টিকছে না। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অবহেলা আর দুর্নীতির কারণে দণ্ডপ্রাপ্ত ভেজালকারীদের বেশিরভাগই মুক্তি পেয়ে যাচ্ছেন। আমি কথা বলতে পারবো না, আমার দায়িত্বে থাকাকালীন যে আমার এতগুলো মামলা ছিল বলে আমি একটা মামলা অ্যাটেন্ড করতে পারিনি, এই কথা বলা চলবে না। আইন কর্মকর্তাকে তার সার্বিক দায়িত্ব নিতে হবে। অবশ্য সরকার 1959 সালের বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশে কিছু সংশোধনী এনে নিরাপদ খাদ্য আইন নামে নতুন একটি আইন করতে যাচ্ছে। নতুন আইনে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক মেশানোর সর্বোচ্চ শাস্তি 14 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমানে আইন মন্ত্রণালয়ে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। যথারীতি এই আইনেও ভোক্তা অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি বা প্রতিষ্ঠান কারো মতামত নেওয়া হয়নি বলে অভিযোগও উঠেছে। আগের ভোক্তা অধিকারের যে আইনটা করা হয়েছে সেটার উপরও আনা হয়নি। আমরা সবসময়ই বলবো যে যতক্ষণ পর্যন্ত উভয় পক্ষকে যার হাতে প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে
মাঠ পর্যায় থেকে আরম্ভ করে শীর্ষ পর্যায় পর্যন্ত তাদেরকেও এই ভেজালের জন্য দায়বদ্ধ করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত ভেজাল নিরোধ করা বা ভেজাল নিরাময় করা বা ভেজাল প্রমোশন করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন তারা এমন আইন এবং তার কঠোর প্রয়োগ চান যাতে ভেজালের সঙ্গে যুক্ত অপরাধীরা সর্বোচ্চ শাস্তিটি পায়। আইনের ফাঁকফোকর গলে কোনোভাবেই যেন তারা মুক্ত থাকতে না পারে। ভেজাল নিয়ে বিদ্যমান এই নৈরাজ্যের অবসান হবে কবে, কিভাবেই বা হবে? এক্ষেত্রে সরকারের করণীয়ই বা কি? ভেজাল প্রতিরোধে নাগরিক সমাজের কি কোনো ভূমিকা রাখার আছে? প্রচলিত আইন কি নখদন্তহীন? আইনে শাস্তির মাত্রা বাড়ানোর কথা বলেছেন কেউ কেউ। খাবারে ভেজালের মাত্রা এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে প্রচলিত আইন ও সরকারি নেওয়া বিচ্ছিন্ন ও সমন্বয়হীন কোনো উদ্যোগে তা প্রতিরোধ করা অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। পানি থেকে শুরু করে ভেজাল হচ্ছে প্রায় সব রকমের খাবার। প্রশাসন ভেজাল বিরোধী যেসব অভিযান পরিচালনা করে তাকে তাই যথেষ্ট বলে মনে করছেন না ভোক্তা অধিকার নিয়ে আন্দোলনকারী কিংবা বিশেষজ্ঞ সুশীল সমাজের সবাই। জনগণ আগে থেকে অনেক সোচ্চার হয়েছে, কিন্তু প্রশাসনও সোচ্চার হয়েছে, সরকারও সোচ্চার হয়েছে, কিন্তু যতটা সোচ্চার হওয়া উচিত ছিল ততটা এখনো হয়নি বলে আমি মনে করি। ভেজাল প্রতিরোধে আরও কঠোর আইন এবং তার যথাযথ প্রয়োগ এবং ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রচলিত আইনে ভেজালের কারণে এমনকি কারো মৃত্যু হলেও সর্বোচ্চ শাস্তির বিধান আছে মাত্র 3 বছরের। প্রয়োগের দুর্বলতার কারণে এই শাস্তিও কার্যকর হয় না অনেক সময়। ফলে আইন বা শাস্তি নিয়ে খুব একটা বিচলিত নন ভেজালকারীরা। বিশেষজ্ঞরা তাই আরো কঠোর আইন প্রণয়নের কথা বলেছেন। তারা বলেছেন ভেজালের শাস্তি এমন হতে হবে যা ভেজালকারীদের মধ্যে ভীতি তৈরি করবে। আইনের ফাঁক গলে অপরাধীরা কোনোভাবেই যাতে ছাড়া পেতে না পারে সেজন্য আইন প্রয়োগকারীদের সততা এবং দক্ষতাও নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। নিরাপদ খাদ্যর জন্য খুব শক্তিশালী আইন দরকার এবং শুধু আইন থাকলে হবে না, সে আইনটা কার্যকর করতে হবে। ওইসব আইনের মাধ্যমে সরকার একটা সংস্থা তৈরি করছে, ওই সংস্থাকে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে এবং শেষ ব্যবস্থা নিয়ে সরকারের কোষাগারে টাকা জমা হচ্ছে। ফলে আমরা যারা ভুক্তভোগী আমাদের কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করেন ভেজাল বহুমাত্রিক একটি বিষয় এবং তা প্রতিরোধে সরকারের উদ্যোগ হতে হবে বহুমাত্রিকতায়। আইনে কঠোর শাস্তির বিধান রাখা ছাড়াও ভেজাল প্রতিরোধ ও ভেজাল বিরোধী অভিযানকে আরো দক্ষভাবে পরিচালনা করতে হবে। ভেজাল শনাক্তকরণে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো সুবিধা নিশ্চিত করার পাশাপাশি কারিগরি সক্ষমতা অর্জনেরও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ কেউ মনে করেন সরকারের বিভিন্ন সংস্থার ভেজাল বিরোধী অভিযানে সমন্বয় আনতে একটি আলাদা সংস্থা বা কমিশন গঠন করা যেতে পারে। যেসব অর্গানাইজেশনগুলি এই কাজগুলি করে থাকে, একটা পোস্ট তৈরি করে একটা ম্যাজিস্ট্রেট যদি থাকে, একটা ম্যাজিস্ট্রেট থাকলো এখানে, এবং ওরা রেগুলার এই কাজগুলি মনিটরিং করতে থাকলো। যারা ভোক্তা ব্যবহারকারী তাদেরও কিছু অভ্যাস বদলের ব্যাপার আছে। সম্পূর্ণ দোষটা শুধু ব্যবসায়ীদেরকে দিলে হবে না। ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বছরে নির্দিষ্ট কিছু সময় রাজধানী সহ নির্দিষ্ট কিছু শহরে সীমাবদ্ধ না রেখে এটিকে সব সময় সব জনপদে অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভ্রাম্যমাণ আদালতের সংখ্যাও তাই আরো অনেক বাড়তে হবে বলে মনে করেন তারা। জীবনের গল্প আজ এই পর্যন্তই। নতুন গল্প নিয়ে আমরা আবারও ফিরব আপনাদের কাছে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান। চিঠি লিখুন। ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 70 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে galpo.desh@gmail.com-এ। আছি ফেসবুকেও, facebook.com/drc.voa। ভালো থাকুন, সুস্থ থাকুন।